আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী। গত কয়েকদিনের সকল জল্পনা কল্পনার অবসান ঘটে অবশেষে শুক্রবার দুপুরের পরে বাংলাদেশের মানুষের জন্য সেই প্রত্যাশিত সংবাদটি তারা জানতে পারলেন। প্রত্যাশিত সংবাদ এমন কারণেই বলছি যে 2024 সালের 5ই আগস্টে দেশে ফ্যাসিবাদী সরকার তার প্রধান শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের যে নবদিগন্তের সূচনা ঘটেছিল, সেই সূচনার পথে একটা বড় ধরনের বিস্ফোরা ছিল সেই সরকারের মনোনীত এবং নির্বাচিত রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। শুক্রবার দুপুরের পরে তিনি পদত্যাগপত্র স্বাক্ষর করে সেটি মাননীয় স্পিকার জনাব মেজর রিটায়ার্ড হাফিজের কাছে তিনি সেইটি হস্তান্তর করেন এবং স্পিকার সেই পদত্যাগপত্র গ্রহণ করে তিনি নিজে সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন। শুক্রবার বিকেল 5টা 1 মিনিটে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্র গৃহীত হয় এবং সেই সময় থেকেই সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালনের সূচনা হলো মেজর রিটায়ার্ড হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের। এটি বাংলাদেশের মানুষের জন্য প্রত্যাশী সংবাদ। এ কারণে ওই যে বললাম যে গণ আন্দোলনের প্রেক্ষাপটে নব দিগন্তের সূচনার যে বাংলাদেশ, সেই বাংলাদেশে একটি গলার কাটা অথবা মানুষের জন্য একটা অস্বস্তি কিংবা এই জুলাই আন্দোলনের সফলতার যে স্পিরিট সেটি ধারণ করতে না পারা, এই ধরনের একটি বিষয় বঙ্গভবনকে কেন্দ্র করে নিশ্চয়ই মানুষের মধ্যে একটা অন্তর্জ্বালা ছিল, এটি অস্বীকার করার কোনো উপায় নাই। সাংবিধানিক বাধ্যবাধকতা নানা কারণে তিনি এই তার যে সরকার তাকে মনোনীত করেছিল বা প্রেসিডেন্ট বানিয়েছিল, সেই সরকারের পতনের পরেও প্রায় 2 বছর তিনি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন। আবার এটা বলাও সঙ্গত হবে যে তিনি মেয়াদ পূর্তির আগেই তাকে এই দায়িত্ব থেকে সরে যেতে হলো অথবা তিনি সরে গেলেন পদত্যাগের মধ্য দিয়ে। 2023 সালের 24 এপ্রিল তৎকালীন ফ্যাসিবাদী সরকার শেখ হাসিনা অত্যন্ত চমকে দেওয়ার মতো করে একটি ঘটনার অবতারণা করেছিলেন এই শাহাবুদ্দিন চুপ্পুকে রাষ্ট্রপতি বানিয়ে। কারণ সে সময় রাষ্ট্রপতি হওয়ার আলোচনার তালিকার কোনো অংশেই শাহাবুদ্দিন চুপ্পুর মতো লো প্রোফাইল অথবা যাকে কেউ চেনেন না তেমন ব্যক্তির নাম থাকার কথা না। যদিও তিনি দুদকের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন, তার আগে তিনি ডিস্ট্রিক্ট জাজের দায়িত্ব পালন করেছেন, মাঝখানে তিনি এস আলমের মতো বিতর্কিত ব্যবসায়ীর প্রতিষ্ঠানে চাকুরি করেছেন, তিনি ছাত্রলীগ করেছেন, যুবলীগ করেছেন এবং যুবলীগ করার সময় তিনি নানা কেলেঙ্কারির সঙ্গেও জড়িত ছিলেন। এই ধরনের লো প্রোফাইল একজন মানুষকে রাষ্ট্রপতি করা সে সময় মানুষ চমকে গিয়েছিল। ফলে 2023 সালের 24 এপ্রিল যিনি রাষ্ট্রপতি হলেন, তার সাংবিধানিক নিয়ম অনুযায়ী 2028 সালের এপ্রিল মাসের 23 তারিখ পর্যন্ত দায়িত্ব পালন করার সুযোগ ছিল। কিন্তু তিনি যে এই 2 বছরের মতো দায়িত্ব পালন করলেন, সেটি অনেক মানুষের আপত্তি আছে, বিপুল জনগোষ্ঠীর এটি নিয়ে অস্বস্তি আছে এবং তাদের একটা বক্তব্য যেটি জনগণের বিপুল অংশের কাছে নিঃসন্দেহে গ্রহণযোগ্য, সেটি হলো জুলাই আন্দোলনের সফলতার পরে যে নতুন বাংলাদেশের স্বপ্ন এই জাতি দেখেছে, সেই স্বপ্নের পথে বাধা, এটা একটা বড় বাধা বঙ্গভবনের ওই চেয়ারে বসে থাকা ফ্যাসিবাদের একজন কঠোরতম চরমতম দোসর। এটি মানুষের মধ্যে অস্বস্তি ছিল। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে চুপ্পুর এই পদত্যাগপত্রে তার স্বাক্ষরিত সেই চিঠিটি আমরা দেখেছি। দর্শক মণ্ডলী অনেকেই সেই চিঠি দেখেছেন এবং এই চিঠির উপরের অংশে হাতের লেখা, সেখানে সালাম বিনিময়ের বিষয়টি তিনি হাতে লিখেছেন এবং সর্বশেষ তিনি যে স্বাক্ষর করেছেন তার উপরে যে সৌজন্য শব্দটি লিখতে হয় ধন্যবাদান্তে, সেটি হাতে লিখেছেন। সম্ভবত এটি শাহাবুদ্দিন চুপ্পুর নিজেরই হাতের লেখা। এই চিঠিটি দুপুরের পরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে যায়। বিকেল 5টার কিছু পরে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে জাতীয় সংসদের মাননীয় স্পিকার মেজর রিটায়ার্ড হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম
তিনি এই সংবাদটি আনুষ্ঠানিকভাবে জানান, পদত্যাগপত্র গ্রহণ করা এবং নিজে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন এটি তিনি নিশ্চিত করেছেন। এবং একই সঙ্গে যে বিষয়টি আমাদের অনেকেরই জানা ছিল না, একটা টেকনিক্যাল পয়েন্ট, সেটি হলো যে তিনি যখন স্পিকারের দায়িত্ব গ্রহণ করেছেন, স্পিকার হিসাবে শপথ বাক্য পাঠ করেছেন, সে সময় তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শপথও তিনি পাঠ করেছিলেন। এটি নাকি নিয়ম, এবং যেহেতু প্রয়োজন হলে ইফ নেসেসারি তাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করার প্রয়োজন হতে পারে, যে কোনো স্পিকারেরই সেটি প্রয়োজন হতে পারে সংবিধান অনুযায়ী, সে কারণে তিনি সে সময়ই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শপথ তিনি পাঠ করে রেখেছিলেন। একই সঙ্গে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, তিনিও ডেপুটি স্পিকার হিসাবে শপথ গ্রহণের সময় স্পিকারের দায়িত্ব পালনের শপথও তিনি পালন করে রেখেছেন। এটি আমরা মেজর হাফিজের সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে জানলাম। এই পদত্যাগপত্রে শাহাবুদ্দিন চুপ্পু যে আনুষ্ঠানিক কথাগুলো বলেছেন, আমি আনুষ্ঠানিক শব্দটি ব্যবহার করলাম এই কারণে, অনানুষ্ঠানিক কিছু কথাবার্তা তো আমরা গত কয়েকদিন ধরে শুনছি। সেখানে তিনি উল্লেখ করেছেন, আমি গুরুতর অসুস্থ, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতায় ভুগছি। আমার হৃদযন্ত্রে বাইপাস সার্জারি হয়েছে। ইদানিং স্বাস্থ্য পরীক্ষায় অটোনমিক নিউরোপ্যাথি নামক একটি রোগ শনাক্ত হয়েছে। এই রোগের কারণে আমি মাঝে মাঝে ক্ষণিক অচেতন হয়ে যাই। রোগসমূহের প্রাদুর্ভাবে শারীরিক ও মানসিক অসামর্থ্যের কারণে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদের দায়িত্ব পালন করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। আমার দীর্ঘমেয়াদী চিকিৎসা প্রয়োজন। এমতো অবস্থায় সংবিধানের 50-3 অনুচ্ছেদের বিধান অনুযায়ী আমি রাষ্ট্রপতির পদ হতে পদত্যাগ করছি। আমি আনুষ্ঠানিক কথাটি এই কারণে উচ্চারণ করলাম, আমরা কিছুদিন ধরেই শুনছি যে গত 9ই মে থেকে 18ই মে শাহাবুদ্দিন চুপ্পু লন্ডনে চিকিৎসার জন্য গিয়েছিলেন এবং সেখানে তার বাইপাস সার্জারি হয়। ওই লন্ডনে অবস্থানকালে তিনি পলাতক প্রধানমন্ত্রী, ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন, এমন একটি তথ্য পত্রিকায় এসেছে। এবং সেই পত্রিকায় এমনও এসেছে যে এটি নিয়ে গোয়েন্দারা তৎপর হচ্ছেন এবং তারা এই তথ্য যাচাই করার কাজ করছেন। যদিও কোনো সমর্থিত সূত্র এই তথ্যটি স্বীকার করেন নাই। যেমন গত বৃহস্পতিবার পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন যে হাসিনার সঙ্গে রাষ্ট্রপতির টেলিফোন কনভারসেশন সম্পর্কে তিনি কিছু জানেন কিনা। তিনি সেটি ডিপ্লোম্যাটিক্যালি জবাব দিয়েছেন যে বিষয়ে তার কাছে কোনো তথ্য নাই, তথ্য থাকলে নিশ্চয়ই পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। কিন্তু তার কথার বডি ল্যাঙ্গুয়েজের মধ্যেই বোঝা যাচ্ছিল যে এটি শুধু পোশাকি কথা। এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রীকে একই প্রশ্ন করেছিলেন সাংবাদিকরা, তিনিও ঠিক একই জবাব দিয়েছেন যে এ বিষয়ে তার কিছু জানা নাই। তবে তিনি কয়েকটি বাক্য বেশি বলেছিলেন যে রাষ্ট্রপতি যে কোনো সময় যে কোনো কারণে তিনি পদত্যাগ করতে পারেন, সেটি সংবিধান অনুযায়ী তার অধিকার, এবং পদত্যাগ করলে কি হবে সেটিও সংবিধানে বর্ণিত আছে। ফলে একটা ধারণা করা যাচ্ছিল যে রাষ্ট্রপতির পদত্যাগ অত্যাসন্ন, এবং পত্রপত্রিকায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নিউজ আসছিল যে বঙ্গভবন প্রস্তুত রাষ্ট্রপতির পদত্যাগপত্রের জন্য। এবং গতকালই কয়েকটি মিডিয়া আভাস দিচ্ছিল শুক্রবারই এটি সংগঠিত হতে পারে। অনেকেই আবার সেটি অবিশ্বাস করছিলেন এই কারণে যে ওয়ার্কিং ডেতে হয়তো এই পদত্যাগপত্রটি এটি প্রদান এবং গ্রহণ এই কার্যক্রমটি সম্পন্ন হবে। কিন্তু যখন দেখা গেল যে স্পিকার হাফিজউদ্দিন আহমেদ থাইল্যান্ডে তিনি চিকিৎসার জন্য গিয়েছিলেন, সেখান থেকে তিনি দ্রুত দেশে ফিরে আসলেন, বিমানবন্দরের সাংবাদিকরাও তাকে প্রশ্ন করেছিলেন, তিনিও ডিপ্লোম্যাটিক্যালি এই সমস্ত প্রশ্নের প্রকৃত জবাব তিনি এড়িয়ে যান। কিন্তু সে সময় পত্রপত্রিকায় এরকমই ধারণা দিয়েছিল যে রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগের বিষয়টি আরও কয়েকদিন আগেই নিশ্চিত হয়। শুধুমাত্র কনসার্ন কর্তৃপক্ষ অর্থাৎ স্পিকার দেশে না থাকায় এটি স্পিকারের ফিরে আসা সব পর্যন্ত অপেক্ষা করার আবশ্যকতা আছে, সাংবিধানিক বাধ্যবাধকতা আছে, যে কারণে স্পিকারকে পূর্বাহ্নেই তার চিকিৎসা কার্যক্রমের জন্য যতদিন থাকার কথা ছিল তার পূর্বেই তাকে দেশে ফেরত আনা হয়েছে, এমনটি আমরা জেনেছি। এবং তিনি দেশে ফিরে তিনি আবার বলেছেন যে আমার চিকিৎসা কাজ সম্পন্ন হয়েছে, তাই আমি দেশে ফিরে এসেছি। এর সঙ্গে রাষ্ট্রপতির পদত্যাগের কোনো সম্পর্ক নাই। কিন্তু আমরা যেভাবেই জানছিলাম, যেভাবেই অনুমান করছিলাম, ঘটনা সেভাবেই ঘটল। শুক্রবার দুপুরের পরেই
এই ঘটনাটি ঘটে গেল। রাষ্ট্রপতি তার পদত্যাগপত্রে কতগুলো বিষয় তিনি উল্লেখ করেছেন নিজেকে ডিফেন্ড করার মতোই, যে 22তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়ে তিনি নিষ্ঠা সততার সঙ্গে সংবিধানের প্রতি আনুগত্যের সঙ্গে তিনি দায়িত্ব পালন করেন, এটি তিনি দাবি করেন। এবং তিনি বলেন 5ই আগস্ট 2024 গণ অভ্যুত্থানের পরে তিনি সরকার পতনের পরে যাতে শাসনতান্ত্রিক এবং সাংবিধানিক সংকট সৃষ্টি না হয় সেই জন্য তিনি যথাযথ ভূমিকা পালন করেছেন। এবং তিনি সংবিধানের 106 অনুচ্ছেদের ক্ষমতা বলে রাষ্ট্রপতি হিসেবে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে তিনি এই সম্পর্কে প্রয়োজনীয় মতামত গ্রহণ করেন এবং মতামতের ভিত্তিতে তিনি তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকার তিনি গঠন করেন, সেই সরকারকে তিনি শপথ পড়ান এবং অন্তর্বর্তীকালীন সরকার পরবর্তীতে একটি অন্যান্য দলসলের সাথে পরামর্শক্রমে একটি সুষ্ঠু স্বাভাবিক গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন করে। এক্ষেত্রে তিনি তার ভূমিকা, উল্লেখযোগ্য ভূমিকা এটি তিনি অ্যাড্রেস করেছেন। এবং তিনি আরও বলেছেন নির্বাচনের ফলাফলের ভিত্তিতে বর্তমান সরকার গঠিত হয়ে সরকার পরিচালনা করছে। বর্তমানে সরকারি দল ও বিরোধী দল গণতান্ত্রিক চর্চার মধ্য দিয়ে জাতীয় সংসদে নিজ নিজ দায়িত্ব পালন করছেন। আমার সুদৃঢ় এবং ইতিবাচক ভূমিকার কারণে দেশে কোনো সাংবিধানিক বিপর্যয় ঘটেনি। ব্যক্তি হিসাবে শাহাবুদ্দিন চুপ্পু এই দাবিটি করতেই পারেন, একাডেমিক্যালি এই কথাগুলোর ভিত্তিও আছে। যদিও এর পাশাপাশি আরও কিছু কথা নিশ্চয়ই নানা সময় আলোচিত হয়েছে, যেমন তিনি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কিছুদিন পরেই একজন প্রভাবশালী সম্পাদককে তিনি একটা সাক্ষাৎকারে অথবা ব্যক্তিগত আলাপচারিতায় তিনি বলেছিলেন শেখ হাসিনা যে পদত্যাগ করেছেন এরকম কোনো ডকুমেন্টস তার কাছে নাই। এই কথাটি নিয়ে বিতর্ক হয়েছিল। তিনি রাষ্ট্রের গোপনীয়তার শপথ সেটি তিনি ভঙ্গ করেছেন, তিনি সংবিধান লঙ্ঘন করেছেন এরকম অভিযোগ, এবং তিনি ফ্যাসিবাদের দোসর হিসাবে তার সেই ফ্যাসিবাদের ধারাবাহিকতাই তিনি বহন করছেন। এই অভিযোগের সেই সময় ছাত্র জনতার একটি বিপুল অংশ বঙ্গভবনের সামনে অবস্থান নিয়ে তাকে অপসারণ, বরখাস্ত কিংবা তার পদত্যাগের দাবিতে আন্দোলন গড়ে তুলেছিল। এবং সেখানে তরুণরা বা তরুণদের রাজনৈতিক সমর্থন পুষ্ট যারা, তারা এই বিষয়ে প্রচণ্ড উগ্র ভূমিকা পালন করেছিলেন। কিন্তু বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি সে বিষয়ে অনুকূল সাড়া দেয়নি এবং তাদের পক্ষ থেকে যুক্তি ছিল রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে এখন সরালে অথবা তিনি পদত্যাগ করলে সাংবিধানিক সংকট এটি সৃষ্টি হওয়ার ঝুঁকি থাকে, এই ঝুঁকিতে বাংলাদেশকে নেওয়া যাবে না এবং তাতে একটি অস্বাভাবিক সরকার ব্যবস্থা বা রাষ্ট্র ব্যবস্থা গড়ে ওঠার ঝুঁকি থাকে। বিএনপির এই কথার যথেষ্ট যুক্তি আছে, কারণ সেই সময় স্পিকারকে পাওয়া যাইতো না এবং রাষ্ট্রপতিকে পদত্যাগ করলে তো স্পিকারের কাছে করতে হবে। ফলে একটি নির্বাচিত সরকার এবং তার একজন নির্বাচিত স্পিকারের পদত্যাগ করতে গেলেও একটা আবশ্যকতা সংবিধান অনুযায়ী ছিল। তাছাড়া অপসারণ বা বরখাস্ত করার কোনো বিধি ছিল না, যেহেতু জাতীয় সংসদ প্রবাহমান নয়, ফলে তাকে ইমপিচ করার কোনো সুযোগও ছিল না। যাক, সে পর্যায়ে সেই সংকট উত্তরে শাহাবুদ্দিন চুপ্পু নির্বাচনের সময় ছিলেন। নির্বাচনের পরেও তিনি যে সরকার গঠিত হয় সেই সরকারের সাথে তার সাংবিধানিক আনুষ্ঠানিক সম্পর্কটা যথেষ্ট সহজতর ছিল অথবা স্বস্তিদায়ক ছিল। আমরা দেখেছি রাষ্ট্রীয় কয়েকটি অনুষ্ঠানে তিনি অতিথি হিসাবে অংশগ্রহণ করেছেন, তিনি পুরস্কার বিতরণ করেছেন, প্রধানমন্ত্রীর পরিবার তার কাছ থেকে পুরস্কার গ্রহণ করেছে, প্রধানমন্ত্রী ঈদের জামাত সহ অন্যান্য অনুষ্ঠানে রাষ্ট্রপতির সঙ্গে দেখা হলে তিনি প্রাতিষ্ঠানিক পদ হিসাবে রাষ্ট্রপতি যে সম্মান প্রাপ্য সেভাবেই তিনি সম্মান দিয়ে আচরণ করেছেন এবং তিনি সেক্ষেত্রে সাংবিধানিক বাধ্যবাধকতা এবং এই সৌজন্যতার জন্য তিনি প্রশংসিত হয়েছিলেন। আমরা শাহাবুদ্দিন চুপ্পুকেও ইতিবাচক ভূমিকায় দেখেছি। আজকে স্পিকার মেজর হাফিজউদ্দিন তিনিও সেটি অ্যাড্রেস করেছেন যে তিনি মাফিয়া সরকারের দ্বারা নির্বাচিত হলেও পরবর্তীতে তার ভূমিকা অনুকূল ছিল এবং সেই জন্য তিনি তার শুভ কামনাও করেছেন তার বক্তৃতায়। এবং আমরা দেখেছি যে তিনি জিয়াউর রহমানকে অ্যাড্রেস করেছেন তার প্রাপ্য সম্মান দিয়ে। তিনি বিগত সরকারকে ফ্যাসিবাদী হিসেবে অ্যাড্রেস করে জাতীয় সংসদে বক্তৃতা করেছেন, বিবৃতি দিয়েছেন। জুলাই আগস্ট আন্দোলনের বর্ষপূর্তিতে তিনি অনুকূল বিবৃতি দিয়েছেন। ফলে প্রাতিষ্ঠানিক পদ হিসাবে রাষ্ট্রপতি তার যে দায়িত্ব সাংবিধানিক সেভাবেই তিনি পালন করেছেন, এটি বলতেই হবে। পরবর্তীতে এই যে হাসিনার সঙ্গে টেলিফোন কথা বলা, এটি নিয়ে যে একটা অস্বস্তি তৈরি হয়েছে এটি অস্বীকার করার উপায় নাই, যদিও আনুষ্ঠানিকভাবে সেটি কেউ স্বীকার করেননি অথবা না করাটাই তাদের দিক থেকে যুক্তিসঙ্গত। হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন, এর মধ্যে যদি শাহাবুদ্দিন চুপ্পুর সঙ্গে হাসিনার কোনো কথা হয়ে থাকে
এই সমস্ত বিষয়ে নিশ্চয়ই একটা অস্বস্তির পরিবেশ থাকতে পারে। তাছাড়া জামাত এবং এনসিপি জাতীয় সংসদে একাধিকবার চুপ্পুকে বরখাস্ত করা এবং চুপ্পুকে কেন এখনও রাষ্ট্রপতি রাখা হচ্ছে এ নিয়ে তীব্র ঝাঁঝালো আপত্তি তাদের আছে। এমনকি জাতীয় সংসদের প্রথম অধিবেশনে শাহাবুদ্দিন চুপ্পু আনুষ্ঠানিকভাবে সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিন যে রাষ্ট্রপতির বক্তৃতা তিনি সেটি দিতে গেলে ওয়াকআউট করেন জামাত এবং এনসিপি সহ 11 দলীয় জোটের সংসদ সদস্যরা, এবং সেখানে তারা প্রচণ্ড হট্টগোল করেন। তারা ফাইলপত্র ছুঁড়ে চুপ্পুর উপস্থিতিতে তারা প্রতিবাদ করেন। সেটি হয়তো তাদের দিক থেকে তারা যুক্তিপূর্ণ মনে করেছেন, কিন্তু জাতীয় সংসদের সাংবিধানিক ধারাবাহিকতার ক্ষেত্রে এটি রেওয়াজ, এবং এই রেওয়াজে পূরণ করা বা পালন করার বাধ্যবাধকতা থাকায় সেটি সরকারি দল স্বাভাবিকভাবেই তারা গ্রহণ করেছেন। রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করার পরে মেজর হাফিজউদ্দিন তিনি সংবাদ সম্মেলনে তার অবস্থান পরিষ্কার করেছেন, এবং এখানে যেটি সাংবিধানিক বিধি আছে যে এই সংবিধানের 50-3 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি স্পিকারের কাছে পদত্যাগ করবেন। এটি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে, এবং সংবিধানের 123 এর 2 অনুচ্ছেদ অনুযায়ী মৃত্যু, পদত্যাগ, অপসারণের কারণে রাষ্ট্রপতি পদ শূন্য হইলে 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। সংবিধানের 48-এর 1 অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হইবেন। এই ধারাগুলো এখানে উল্লেখ করলাম যে অ্যাটলিস্ট অক্টোবর মাসের 20 তারিখ পর্যন্ত সময় আছে, এবং সেই সময়ের মধ্যে একজন নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। ফলে এই যে 90 দিন বা 3 মাসের সময়, নিঃসন্দেহে নতুন একজন রাষ্ট্রপতি বেছে নেওয়া, তার মনোনয়ন এবং তাকে নির্বাচন, এটি খুব সহজ হবে এমনটাই আমরা বিবেচনা করতেই পারি। এবং এই সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার যে প্রয়োজনীয় পদক্ষেপ সেটি নিশ্চয়ই জাতীয় সংসদ, নির্বাচন কমিশন এবং এই সংশ্লিষ্ট অন্যান্য যে সমস্ত কর্তৃপক্ষ তারা গ্রহণ করবে। এই শাহাবুদ্দিন চুপ্পু শেখ হাসিনা একজন অত্যন্ত ডোমেস্টিক ব্যক্তিকে হয়তো খুঁজছিলেন, এবং তিনি সেই ডোমেস্টিক ব্যক্তি খুঁজতে যেয়ে এত বেশি ডোমেস্টিক ব্যক্তি পেয়েছেন যেটি বোধহয় তার চেয়ে আর বেশি ডোমেস্টিক হওয়া সম্ভব না। তিনি নিজেই রাষ্ট্রপতি হওয়ার পর এক আলাপচারিতায় বলেছিলেন যে তিনি প্রধানমন্ত্রীর চরণধুলি না পাওয়ায় প্রচণ্ড আফসোসের মধ্যে থাকতেন। সেই ভিডিও বক্তব্যটা আপনারা একটু প্রসঙ্গক্রমে শুনে নেন। গত 3 মাস ধরে মাননীয় প্রধানমন্ত্রীকে সালাম করতে গেলে উনি আমার সালাম নিতেন না। তা আমি দেখতাম যে ওনার চরণের ধুলো আমি পাই না। আমার মিশ্র প্রতিক্রিয়া হচ্ছিল যে উনি কেন আমার সালাম নেন না, না থাক থাক বলে। কিন্তু সেই সময় যে ওনার মনের মধ্যে রাষ্ট্রপতি হিসাবে আমার নাম গ্রথিত হয়ে গেছে, এবং সেজন্যই যে উনি আমার সালাম নেওয়াটা বিব্রতকর মনে করতেন, এটা তো পরে বুঝলাম। আগে তো বুঝতাম উনি আমার পর বিরক্ত। সাহস না থাকলে রাজনীতি করা। দর্শক মণ্ডলী, আপনারা শুনলেন কত ব্যক্তিত্বহীন একটা মানুষকে রাষ্ট্রপতি হিসেবে এই জাতির ঘাড়ের উপরে চাপিয়ে দিয়ে গেছিল শেখ হাসিনা, সেটি তো আপনারা বুঝলেন। এই চুপ্পু একটা ঐতিহাসিকতারও অর্জন আছে তার। সেটি হলো যে একজন রাষ্ট্রপতি, সম্ভবত ইতিহাসে আর এরকম খুঁজতে পাওয়া যাবে না, যে তিনি 3টি সরকারের সময় রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন, এবং তিনি 3 জন সরকার প্রধানকে রাষ্ট্রপতি হিসেবে তাদের শপথ বাক্য পাঠ করিয়েছেন। 24 সালের নির্বাচনের পরে তিনি শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে শপথ বাক্য পাঠ করিয়েছেন। 24 সালের 5ই আগস্টের পরে 8ই আগস্ট তিনি ডক্টর ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে শপথ বাক্য পাঠ করেছেন। সর্বশেষ 2026 সালের 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পরে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানকে শপথ বাক্য পাঠ করেছেন। এত লো প্রোফাইল মানুষের এত বড় অর্জন, সত্যি ইতিহাসে এটি অত্যন্ত আলোচনা এবং এক ধরনের রসিক আলোচনার উপত্য হিসাবেই আমাদের কাছে থেকে যাবে। এখন এই সামগ্রিক ঘটনার মধ্যে দিয়ে সর্বশেষ আমি আলোচনাটি ক্লোজ করি। সেটি হলো পরবর্তী রাষ্ট্রপতি, এটি নিয়ে একটা আলোচনা হচ্ছে। শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ, এই প্রসঙ্গটি প্রথম আমার নজর আসে জুলকারনাইন শাহের নাম করে একজন সাংবাদিকের একটি ফেসবুক পোস্টে। সেখানে তিনি এই বিষয়টি নিশ্চিত করেন যে শাহাবুদ্দিন চুপ্পু 5ই আগস্ট সরকার জুলাই বিপ্লবের 2 বছর পূর্তির আগেই তাকে সরে যেতে হচ্ছে, এটি তিনি নিশ্চিত করেন। তিনি
একজন ডাকসাইটে আমলা, বর্তমান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, তিনি রাষ্ট্রপতি হিসেবে সম্ভাব্য এটি মনোনয়ন পাবেন এমন একটি প্রেডিকশনও তিনি করেছিলেন। তো সেটি আমরাও শুনেছিলাম। পরবর্তীতে এটি অবশ্য নিশ্চিত হওয়া যায় যে এটির অন্তত কোনো সম্ভাবনা নাই। আলোচনায় আছেন দলের মহাসচিব, দীর্ঘদিনের পোড় খাওয়া রাজনীতিবিদ, সকল পর্যায়ের মানুষের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য নাম, বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের অত্যন্ত বিশ্বস্ত, দলকে ঐক্যবদ্ধ রাখা এই একটা অত্যন্ত বিপজ্জনক জার্নিতে দলের হাল ধরে রাখা এই কৃতিত্ব, এবং একজন খুবই গ্ল্যামার্ড মানুষ, সেই হিসাবে সবচেয়ে বেশি আলোচনায় আছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পাশাপাশি আর একজন শিক্ষক এবং অত্যন্ত গ্ল্যামার্ড রাজনীতিবিদ, অপেক্ষাকৃত মানুষের কাছে গ্রহণযোগ্য, দেশে বিদেশে গ্রহণযোগ্য ডক্টর মঈন খানের নাম আছে। দলের জ্যেষ্ঠ স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ অনেক পোড়খাওয়া একজন রাজনীতিবিদ, জিয়াউর রহমানের সাথে রাজনীতি করার অভিজ্ঞতা সম্পন্ন এই সিনিয়র রাজনীতিবিদদের নাম রাষ্ট্রপতির তালিকায় আছেন নজরুল ইসলাম খানের মতো কম বিতর্কিত অথবা বিতর্কের ঊর্ধ্বের একজন অত্যন্ত পরিশীলিত মানুষের নাম। এছাড়া প্রফেসর মাহবুবুল্লাহর নামও শোনা গেছে। তাছাড়া অনেকে বলছেন চমকও আছে। তবে দেশের মানুষের প্রত্যাশা, অন্তত দুটি ঘটনার উল্লেখ করে এই প্রত্যাশা স্থায়ী রূপ পেয়েছে। একটি হলো ইয়াজউদ্দিনের একটা অভিজ্ঞতা আছে। মেরুদণ্ড দুর্বল হলে দেশ জাতি দল কতটা ঝুঁকিতে পড়ে তার প্রমাণ ইয়াজউদ্দিন। আবার যদি রাজনৈতিকভাবে কমিটেড হন, রাষ্ট্রের প্রতি কমিটেড হন, জাতীয়তাবাদী আদর্শের প্রতি কমিটেড হন, মেরুদণ্ড শক্ত যদি থাকে, তাহলে রাষ্ট্রকে কিভাবে সেভ করা যায় সেটির একটি উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছেন রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস, যিনি জেনারেল নাসিমের কুপ্রচেষ্টাকে রুখে দিয়েছিলেন অত্যন্ত সাহসিকতা এবং বুদ্ধিমত্তার সঙ্গে, এবং তিনি জেনারেল নাসিমকে বরখাস্ত করেছিলেন টেলিভিশন ভাষণের মধ্য দিয়ে। এই দুইটি অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে একথা বলা যায় যে বাংলাদেশের মানুষের প্রত্যাশা একজন পলিটিক্যালি কমিটেড, রাষ্ট্রের প্রতি 100% অনুগত, জাতীয়তাবাদী আদর্শের প্রতি যিনি লয়াল, এবং সর্বোপরি এই যে আধিপত্যবাদী শক্তি বাংলাদেশকে ঘিরে তাদের যে নানামুখী ষড়যন্ত্র, সেটিকে মোকাবেলা করার মতো দৃঢ়চেতা ব্যক্তিত্ব সম্পন্ন একজন রাজনীতিবিদকেই ভবিষ্যতে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দেখতে পারলে মানুষ অত্যন্ত আশ্বস্ত হবে। এক্ষেত্রে দেশের মধ্যে মানুষের কাছে গ্রহণযোগ্যতার বিষয়টি যেমন গুরুত্বপূর্ণ, তেমনি করে দেশের বাইরে বাংলাদেশের যারা উন্নয়ন সহযোগী, বন্ধু ভাবাপন্ন রাষ্ট্র, তাদের কাছেও যেন মেসেজটা এমন থাকে যে বাংলাদেশে তাদের আস্থা রাখতে পারেন তারা, এমন একজন বিশ্বস্ত মানুষ রাষ্ট্রপতি হয়েছেন। সেই বিবেচনায় পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়টি বর্তমান সরকারি দল বিএনপিকে নিশ্চয়ই করে সেগুলো অ্যাড্রেস করতে হবে। আবার আমি যে নামগুলো বললাম, এর বাইরে বর্তমানে যিনি স্পিকারের দায়িত্ব পালন করছেন এবং যিনি সদ্য ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করলেন, তাকেও আলোচনার বাইরে রাখা যাচ্ছে না। কারণ জাতীয় সংসদের স্পিকার এর আগেও রাষ্ট্রপতির দায়িত্ব পালন করার ইতিহাস বাংলাদেশে আছে, এই 91 সালেই আছে। আব্দুর রহমান বিশ্বাস যখন স্পিকার ছিলেন তখন অ্যাডভোকেট শেখ রাজ্জাক আলী ছিলেন ডেপুটি স্পিকার। পরবর্তীতে আব্দুর রহমান বিশ্বাস বিএনপির মনোনয়ন নিয়ে রাষ্ট্রপতি হলে শেখ রাজ্জাক আলী তিনি স্পিকারের দায়িত্ব পালন করেছেন, এইগুলো তো আমরা জানি। ফলে আগামী অন্তত 2 মাস এটা নিয়ে আমাদের খুব বেশি অস্থির হওয়ার কিছু নাই। কারণ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসাবে হাফিজউদ্দিন সাহেব দায়িত্ব গ্রহণ করেছেন এবং তিনি পরবর্তী নির্বাচিত রাষ্ট্রপতির হাতে দায়িত্ব দেওয়া না পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন। ফলে 2 মাস 2.5 মাস আমাদের এটা নিয়ে খুব বেশি অস্থির হওয়ার কিছু নেই। নিশ্চয়ই করে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে বা সংসদ নেতা হিসেবে তিনি এবং তার যারা জ্যেষ্ঠ সহকর্মী আছেন বিএনপির সেই হাইকমান্ড নিশ্চয়ই এক্ষেত্রে যথোপযুক্ত রাষ্ট্রের প্রয়োজনে, দলের প্রয়োজনে, দেশের মানুষের প্রয়োজনে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবেন, এই আস্থা আমরা রাখতেই পারি। আমাদের পরবর্তী নির্বাচিত রাষ্ট্রপতি, যাকে নিয়ে অন্তত দেশের মানুষ চুপ্পুর মতো কোনো অস্বস্তিতে থাকবেন না, এমন একজন প্রত্যাশিত রাষ্ট্রপতির প্রতি অগ্রিম শুভকামনা জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি। ধন্যবাদ।